ওকে, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সো সকালবেলা একটু ক্যামেরার সামনে ঢং করছিলাম। জাস্ট এরকম করেই নিজেকে হাসি খুশি রাখি আর কি। আর আমি মনে হয় ছোলা ভিজানোর জন্যই ডাব্বা খুঁজছিলাম, ইয়েস। তো প্রত্যেকদিনই চেষ্টা করি সকালে বা বিকেলে যখনই হোক ছোলা খাওয়ার, ৩ জনাই। তো আমি মনে হয় রাতে ভিজাইনি, ওই জন্যই আমি এখন সকালবেলায় ভিজিয়ে রাখছি। আফটার 4-5 আওয়ার্স হয়ে যাবে, খাওয়া যাবে। বাট বর সকালবেলা খায় না, চা খায় বলে। তো ওকে সন্ধেবেলায় দিই, এই কারণে মাঝে মাঝে ভুলেও যায়। তো যাই হোক, তারপরে আমি কিছু বাটা এরকম রান্না আর কিছু ভাজাভুজি এইসবই রান্না করেছিলাম, কারণ আজকে আমরা সন্ধেবেলায় বেরোবো। তো কোথায় যাব না, দিদির বাড়ি বেরোবো, মানে এটা আগেই হয়ে গেছে। তো দিদির বাড়ি মানে নীলের বড় মাসির বাড়ি। আমার বড় মাসির মেয়ে সে। তো নীলেরও বড় মাসি। তো লাইফ ইজ এ ফুল অফ সার্কেল, যাই বলো। আমি যখন 7-8-এ পড়তাম তখন আমি গিয়েছিলাম, আজ থেকে হয়তো 20 বছর আগে। তো এখন আমার ছেলেও যাচ্ছে তার বড় মাসির বাড়িতে। এই রাতের আলো আঁধারি, এই লাইটিং, আমার রাস্তা এত ভালো লাগে। তো এইটা কলকাতা স্টেশন, আমিও ফার্স্ট টাইম কলকাতা স্টেশন এসেছি। আদারওয়াইজ নর্মালি তো শিয়ালদা, হাওড়া এইসব থেকে যাওয়া হয়। তো কলকাতা স্টেশনটা দেখা হয়নি, হয়েও গেল দেখা এই চক্করে। 4-5 ঘন্টারই রাস্তা। জঙ্গিপুর আমি যাচ্ছি, দিদির বাড়ি জঙ্গিপুরে, শ্বশুরবাড়ি। তো আমি না জানতাম না, আমার মাথায় ছিল না মাসির বাড়ি ওখানে আশেপাশে। আমি জানি রঘুনাথগঞ্জে, মানে আলাদা কোনো একটা স্টেশনে। হ্যাঁ, মানে আধ ঘন্টার রাস্তা হয়তো ডিফারেন্স হবে ওখান থেকে। তারপরে যখন জামাইবাবু নিতে এসেছিলেন তখন বললো যে এখান দিয়ে না, এখানে তো আমার বড় মাসির বাড়ি, শাশুড়ির বাড়ি। তো বললাম, ও আমারও তো খেয়াল ছিল না। আমি রঘুনাথগঞ্জ তারপরে জঙ্গিপুরে ভাবছিলাম যে আধ ঘন্টার হয়তো আগে পিছে রাস্তা। তো লাকিলি সত্যি বড় মাসির সাথে দেখা করার ছিল, হয়তো দেখা হয়েও গেল। এই আমরা ট্রেনে উঠেও পড়েছি, সবাই সেটেল হচ্ছিল, ট্রেন ছেড়েও দিল। তো আমার এই যে আমার ছেলের কি ভালো লাগে ট্রেন জার্নি, আর এরকম বসে থাকবো আর বাইরে দেখবো, মাঝে মাঝে কিছু না কিছু খেতে থাকবো। সো খুব ভালো লাগে। আর আমার বর একদম শুরু করবে আমাদেরকে টিজ করা, এই করা, পরেশান করা খুব ভালো লাগে, ও খুব এনজয় করে। তো যাই হোক, তারপরে এই যে জামাইবাবু আর তার ছেলেও নিতে চলে এসেছিলো। তো দুই এদিকে, আর আমার হাজবেন্ড আর আমার জামাইবাবু দুজনের নাম কোইন্সিডেন্টলি অভিজিৎ, সেম নাম। এই যে দুই ছেলে, দুই বাবা আগে যাচ্ছে, আমি পেছনে পেছনে যাচ্ছি। একবার দেখে নিল আমার বউ কোথায় আমার। তো যাই হোক, এই সেই রাস্তা জঙ্গিপুরের ছোটোবেলার কত স্মৃতি সব মেমোরাইজ করছিলাম। মানে এত ভালো লাগছিল না, কারণ আমি তো এরকম মুর্শিদাবাদের জন্ম, ফারাক্কাতে জন্ম, বাট আমি এরকম আশেপাশে এগুলোতে খুব কমই গেছি। শুধু বড় মাসি ঘুরতে আসতাম বলে তাই আমার এখানে আসা হতো। ছুটি হলে বড় মাসির বাড়ি যাব, পিসির বাড়ি যাব। এই জিনিসগুলো এখন আমাদের ছেলেমেয়েরা পায় না, বাট আমরা পেয়েছি লাকিলি। আমার হাজব্যান্ড তো দেখো, এটা নদী, হ্যাঁ, আমাদের দিদির শ্বশুরবাড়ি, যেখানে শ্বশুরবাড়ি তার পেছনেই এই নদীটা, বড় এত ভালো লাগছিলো এখানে। ওই পাড়টা আমরা দেখছিলাম যে আমি ওই পাড়েও তো গেছি, আমি আমার দাদাদের সাথে হেঁটে। আর আমার দিদির যে শালা, তো ওই দাদার সাথেও গেছিলাম। এই যে আমার বর না ফিশিং করতে খুব ভালোবাসে, আবার ওই বাচ্চাটা কী সব উপদেশ সাজেশন সব দিচ্ছে, ও শুনছে মন দিয়ে। সে কী দুপুরবেলা কী বোরিং লাগে, আর ওরা কী ভালোবাসে ফিশিং করতে। এটা দিদির বাড়ির রাস্তা। তো আমি দেখছিলাম আশেপাশে যে কী পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে মানে সেই জঙ্গিপুরের রাস্তা, যে মানে আমরা বড় মাসির বাড়ি যাচ্ছিলাম, যে যখন জানতে পেরেছি এখানেই তো বড় মাসির বাড়ি, তাহলে চলো। তো বড় মাসি বলেছে আসতেই হবে, সকালবেলায় আসতে বলেছিল কিন্তু হয়নি। বললাম চলো একবেলার জন্য যাচ্ছি। বড় মাসি তাতে একটু তো নারাজ, যে এই দেখো এই রাস্তাটা দেখছো, এই রাস্তা এখানে না কোয়ার্টার, এই রাইট সাইডে সব কোয়ার্টার ছিল, হ্যাঁ। এখন আছে এটা থানা হয়ে গেছে, মানে মহিলা থানা, যাতে এখানে সেফ থাকে এই রাস্তাটা রাত্রেবেলা মেয়েদের জন্য, সেই জন্য। আর আমার এই রাস্তাটা অবধি এটাই লিমিটেশন ছিল, আমরা যখন আসতাম এর বাইরে আমার মেয়েদের যাওয়া আসা ওরকম করতে দিত না। বড় মেশো হয়েছে দাঁড়িয়ে আছে, আর আমি না এখানে থানা হয়ে গেছি কোয়ার্টার, আমি এই কোয়ার্টারে তো আমি থাকতাম, হ্যাঁ। ওখানে বেড ছিল, ওখানে এই ছিল, খেলা করতাম, এখন ওখানে থানা হয়ে গেছে, হ্যাঁ, ঢুকতে পারবো না। আমি কোয়ার্টারটা দেখতে চেয়েছিলাম। তো যাই হোক, তো এখানে আশেপাশে বড় মেশোরা এখানে বাড়ি বানিয়ে নিয়েছে, খুব সুন্দর স্পেশিয়াস বানিয়েছে, এত ভালো লেগেছে। তো তাদেরও এগুলো মানে বলে সারা জীবনের মেহনতের ফল। আমার বড় মাসি মেসো মানে অমায়িক দুজন মানুষ, মানে গুরুজন যাদের বলে। আর মাসি তো একদম মানে মায়ার বাঁধনে আবদ্ধ করে রাখে সবাইকে। আর আমি আমার মাসির মতোই
হয়েছি, মানে সংসার এই ব্যাপারগুলো ফিলিংসগুলো। তো বড় মাসি আমাকে খুব ভালো বোঝে, মানে মেয়ে আমার দ্বিতীয় মা হিসেবেও বলতে পারো। হ্যাঁ, মানে আমাকে আমার বরকেও খুব ভালোবাসে। দিদি বলছিল তোর বরকে তো জামাই বা খুব ভালোবাসে আমার মা, জানিস। তো আমার সত্যি কথা আমার মানে এই জামাইবাবু ভীষণ ভালো, ডাউন টু আর্থ, কতভাবে আতিথেয়তা, মানে কোনো যেন ভুল ত্রুটি না থাকে এরকমভাবে চেষ্টা করেছিল। ওরাও এখানে এসেছিলো তখন, আমরাও চেষ্টা করেছিলাম। তো ওরা খুব খুশি হয়েছিল, আর খুব মাটির মানুষ ওরা। তো দিদির এই যে এখানে আমরা রান্নাঘরে যে মাসি সব প্রিপারেশন করছে, সব রান্না বান্না করে সকালবেলা যোগা করে ওয়াকিং করে আবার রান্নাবান্না করেও দুজন মিলে সব কিছু করে রেডি করে রেখে দিয়েছে। আমরা বসেছি, সবাইকে বলছিলাম আসতে, সবাই আমাদের সাথে খেতে লজ্জা পাচ্ছে, আমরাও লজ্জা পাচ্ছি। তো বসেই খেলাম আমরা, যখন মাসি জোর করলো যে বসে পর তোরা খেয়ে নে আগে, তারপরে আবার ছোটদারা ওরা সবাই মিলে খাবে, কারণ ছোট বৌমার মেয়েটাকে ওকে খাওয়াতে হবে, মানে বৌমা আমার সময় বৌদি খাওয়াবে। তো এইসব চলছিল। তারপরে এখানে দেখো, শোনো, আমি তো শান্তও ছিলাম না, তো ছটফটও ছিলাম না। হ্যাঁ বড় মামা একবার যেন মাকে চোখে চিরুনি দিয়ে মেরেছিল, আমার শুনে খুব হাসি লেগেছিল। আমার বললাম ঠিক করেছিল, যা জোরে মেরেছিল, ঠিক করেছিল। আরে সেটা এই যে এই আছে না, এই মামা একটা আছে না, এই মামা আর একটা মামা আছে ইয়েতে কলকাতায় থাকে, চোখের ডাক্তার। বড় মামা ফজলি আম হয় না, ফজলি আম বড় এরকম, ওইটা দিয়ে ওর আগেতে পিঠে মেরে দিয়েছিল। আমটা মারার পর ও অজ্ঞান হয়ে গেছিল। ভাবো কত এত ভারী আম, কাঁচা আম দিয়েছে মেরে, এত বড়। আর ফজলি আম বড় হয়, ওটা দিয়ে এমনি করে বসেছিল আর ধুম করে মেরে দিয়েছে আচমকা। আর একবার আমাকে বড় মামা দিয়েছে একজোরে চিরুনি ঠাম্মার সামনে, ঠাম্মা তো তাড়াতাড়ি করে না ওগুলো তো ভাই বোনের মধ্যে ওগুলো তো হয়। আমরা কথা, আমি তারপর দীপের মা, ও দীপের মা কি করতো, কিছু হলে আমার চুল ধরে নিত, তুই ছাড় তাহলে আমি ছাড়বি, সুন্দর লাগে হ্যাঁ শুনতে, খুব ভালো লাগে। আর দীপের মা কি করতে জানিস তো, আমি একটু জলে নদীতে সাঁতার কাটতাম তো, এবার কাপড় কাচতে নিয়ে গেছি, ও করবে কি কাপড় টাপড় কেচে নিবে, ও সাঁতরাবে, সাঁতরে তাড়াতাড়ি উঠে যাবে, উঠে বাড়ি চলে যাবে। মা বললো কি ব্যাপার ডলি এলো না, বলছে ও দেখো এখন ওই সাঁতার কাটছে। এবার আমার দেরি হয়ে যায়, ও কিন্তু সাঁতার কেটে উঠে চলে গেল, আর নালিশ করে দিল মাকে। এবার মা এসে লাঠি নিয়ে ওই নদীর ওইখানে দাঁড়িয়ে আছে, তুই সাঁতার কেটে আয় তারপরে মারবো। এবার বোঝো, আরে আমি বকা দিই বলে কত অভিমান আমার উপর। না আমি বললে কি বকা কেন দিলে? না এগুলো না, বকা দিল এগুলো জিজ্ঞেস করি, যদি রিজনটা জাস্টিফাইবল হয় তাহলে আমি কিছু বলি না। দেখলে তো অ্যাকচুয়ালি নীল ভাবছে আমার মা আমাকে বকে, আমার মাকেও বকুক দিদারা বা সেটাও দেখতে চায়। আমি বললাম ঠিক আছে, ছোটোবেলায় আমরা মার বকা খেয়ে নিচ্ছি, এবার তোর সময় হয়েছে। তো যাই হোক, আমরা আবার দিদি বাড়ি পৌঁছে একটু আমরা গাড়ি থেকে নেমে বললাম চলো একটু হাঁটি। তো দুজন মিলে হাঁটছিলাম। এখানে দিদি জিজ্ঞেস করছিল এখানে কাকে ভালো লেগেছে পুরো বাড়িতে, সবাইকেও বলছে আর্যকে, কারণ আর্য হচ্ছে দিদিরই দুই জায়ের মধ্যে এক জায়ের ছেলে, তো ওরই বয়সে, আগে পিছিয়ে বয়স। তো খুব খুশি হয়েছে, ওই আর্যর সাথে অনেক সময় কাটিয়েছে, খেলেছে, গ্রাউন্ডে চলে গেছিলো, খুব মানে ভালো লেগেছে ওর। তো যাই হোক, ও যে ভালো কাটিয়েছে এটাই বলছে, যে বড় মাসির কথা মনে, আমরাও যেন আমার বড় মাসি করি, ও যেন বড় মাসি বাড়ি গেছিলাম ছোটোবেলায়, স্মৃতিগুলো নিয়ে ও থাকবে। আর এই যে আমরা কলকাতা পৌঁছে গেছি, আলোহাদারি সেই রাস্তা। তো ব্যাস, আর এখানে মেলা হচ্ছিল, তো ওই জন্য এত লাইটিং হয়েছে। তো মানে এখন এই মানে টাইমের খেলা যাকে বলে, তো এখন ছেলে সবাইকে চিনছে। আমি বলছি, ও বলে যে কোথায় আমার রিলেটিভ, এই যে সব গোষ্ঠীপিণ্ডি আছে। ও তো এর আগে ভাইফোঁটাতেও আমরা গেছিলাম, তখন সবার সাথে দেখা হয়েছিল, দিদির বাড়িতে এখন হলো যাওয়া। এরকম আস্তে আস্তে আসা যাওয়া লেগে থাকবে। আগে বাইরে থাকতাম তো এত আসা যাওয়া হতো না, কারণ এক মাসে সবার বাড়িতেও পূরণ করা অসম্ভব। তো যাই হোক, অনেক স্মৃতি নিয়ে আবার ফিরে এলাম, আবার যাওয়া আসা করব। তোমরাও ভালো থেকো, টাটা।